সোলো রাইড ততক্ষণ পর্যন্ত ভালো লাগবে যতক্ষণ না তোমার বাইকের টায়ার পাংচার হয়ে। এখান থেকে পুরুলিয়া 118 किलोमीटर। इधर बहुत सस्ता है, हमारे वहाँ तो 105 रुपये मिलता है। বৃষ্টি হওয়া মানে রেনকোট পরলে ভেতরে ভেজা, না পরলে বাইরে দিয়ে এমনি বৃষ্টির জলে ভেজা। ফিরে আসার পর কিছু কাজ থাকে, যার মধ্যে একটা হচ্ছে যে আমার হেলমেটটা, কখনো যদি ভাইজার খুলে বাইক চালাও তাহলে এই জিনিসগুলো চোখেও ঢুকে যেতে পারে। যখনই কোথাও থেকে বাড়ি ফিরি এই বৃষ্টি আসা, মেঘলা ওয়েদার হয়ে যাওয়া, এরকম ভয় দেখানো, বাজ পড়া, এগুলো ডবল কম্পালসারি হয়ে যায়। কেন কে জানে, আমার সঙ্গে কি শত্রুতা আছে ভাই। ভাবে রেডি হয়ে নিয়ে তারপরে আজকে ভিডিওটা শুরু করলাম। আর এখানে আমার জাস্ট হেলমেটটা রয়েছে, সেটা পরবো। তার আগে এই ব্যাগগুলোকে নিচে নামাতে হবে, ব্যাগগুলো নামিয়ে নিয়ে বাইকে সেট করতে হবে, করে নিয়ে তারপর ডাইরেক্ট তোমাদের সঙ্গে দেখা হচ্ছে মোটো ব্লগে। তো বাইক হয়ে গেছে অল সেট, এখানে টেল ব্যাগ থেকে শুরু করে ট্যাঙ্ক ব্যাগ সমস্ত কিছু সেট আপ করা ডান। রেনকোটের প্যান্ট পরে নিয়েছি, কারণ একটু আগে ঝিঝির করে বৃষ্টি হচ্ছিল। তো ভাবলাম যে জুতো খুলে রেনকোটটা রাস্তায় দাঁড়িয়ে কোথাও পরা, তো সেটা একটু টাফ হয়ে যাবে, তার জন্য আগেই পরে নিই। আর এখন বাজে হচ্ছে 6:41, 6:41-এর সময় বেরোচ্ছি। চলো, এগুলো আপাতত এখানে থাক, ফুয়েল আপটা করিয়ে নিয়ে তারপর এগুলো সেট করব। জয় বাবা লোকনাথ, ওম নমঃ শিবায়, জয় বজরঙ্গবলী। এখনও পর্যন্ত আমাদের বাইক চলেছে 580 কিলোমিটার, মানে বাড়ির থেকে শুরু করে এখানে এসে ঘুরপাক খাওয়া বা সাইট সিন করা সমস্ত কিছু মিলিয়ে 580 কিলোমিটার বাইক চলেছে। এবার এখান থেকে আরও 430 মতন ধরে নাও বাড়ি ফিরতে আমাদের বাইক চালাতে হবে। ফার্স্টে ভেবেছিলাম যে 7টা সাড়ে 7টার দিক করে বেরোবো, তারপর সকালবেলা যখন 5:30টার সময় ঘুম ভেঙেছে তখন বাইরেটার দিকে তাকিয়ে দেখলাম যে পুরো কালো অন্ধকার করে মেঘ করে রয়েছে। তো ভাবলাম যে যদি বৃষ্টি হয় তো শুধু শুধু দেরি করে সময়টাকে নষ্ট করে তো লাভ নেই। উঠে যখন পড়েছি, ঘুম যখন ভেঙে গেছে, তাহলে রেডি হয়ে বেরিয়ে যাওয়া যাক। এখান থেকে আমরা ফার্স্টে মেন রোডে উঠবো, মেন রোডে উঠে আগে ফুয়েল আপ করাতে হবে। 180 কিলোমিটার রেঞ্জ তো এখানে দেখাচ্ছে। তো এখান থেকে শুরুতেই রাস্তা 3টে ভাগে ভাগ হয়ে যাচ্ছে। আমরা এখন যে রাস্তাটা নিয়েছি এই শর্টকাটটা গিয়ে উঠছে হাইওয়েতে, আর এই হাইওয়েটাই খড়গপুরের সঙ্গে কানেক্ট করছে। তো খড়গপুরের যে রাস্তা ধরে আমরা এসেছিলাম আসার সময়, সেটা দিয়েই আবার কলকাতায় বাড়িতে ফিরবো। আমাদের সময় লাগবে হচ্ছে 7 ঘন্টা 38 মিনিট। এখানে পেয়ে গেছে এটা পেট্রোল পাম্প, যেখান থেকে ট্যাঙ্ক ফুল করে নেবো। 950 का देना। हाँ 950। और ये बीच में पार्टीशन है ना, देखना छिटक के आता है, पार्टीशन एकदम बीच में से है। इधर बहुत सस्ता है, हमारे वहाँ तो 105 रुपये मिलता है। 105। 2 बैरल ले आना चाहिए था मुझे। कहाँ से आते हैं? कलकत्ता। 97.80 पर लीटर। अरे बाप रे, हमारे वहाँ ये तो डीजल का भाव है। हाँ डीजल का भाव। और 950 में टैंक फुल हो गया मेरा। चलो बढ़िया, आज के 1 টাকাও বাইরে পড়া নেই। ये लीजिए भैया। দেখো আমার না হিন্দি শুধরে গেছে, আবার কেউ বলো না যে দাদা হিন্দিতে ব্লগ বানাও। তো 950 দিয়ে আমাদের ট্যাঙ্ক ফুল করিয়ে নিয়েছি। আর 430-এর রেঞ্জ দেখাচ্ছে, এটা একটু পরেই বেড়ে 460 এর ওপর চলে যাবে। আর চেষ্টা করবো আজকে একটু ভাগিয়ে চালানোর, আই মিন টেনে চালানোর, কারণ এই যে আকাশের কন্ডিশন দেখতেই পাচ্ছ। যখনই কোথাও থেকে বাড়ি ফিরি এই বৃষ্টি আসা, মেঘলা ওয়েদার হয়ে যাওয়া, এরকম ভয় দেখানো, বাজ পড়া, এগুলো ডবল কম্পালসারি হয়ে যায়। কেন কে জানে, আমার সঙ্গে কি শত্রুতা আছে ভাই। তো চলো আজকের ইন্ট্রো দিয়ে নেওয়া যাক। সো হে এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল স্ট্রাগল লাইফ উইথ এসআর। গুড মর্নিং ফ্রম রাঁচি। এখন আমরা ফিরছি রাঁচি থেকে কলকাতা। কলকাতা নয়, কলকাতা, আমার প্রাণের শহর, ভালোবাসার শহর কলকাতা। যেখানেই যাও, যে চুলোতেই থাকো না কেন, কলকাতার মতন জায়গা সত্যি বলতে আমার তো ভাই আর সেকেন্ড অপশন দেখা নেই। নিজের বাড়ি, নিজের এলাকা, নিজের পাড়া, রাজরাট নিউটাউনের মতন জায়গা, সব কিছু হাতের নাগালে। ওরকম জায়গা ছেড়ে আমি জীবনে কোথাও কোনো জায়গায় গিয়ে থাকতে পারবো না, মানে বেশি দিনের জন্য তো নয়। কাকা থোড়া সাইড সে চালিয়ে হামে ভি নিকলনে দেজিয়ে না দিজিয়ে। এই দেখো দেখো দেখো, যতই যাই বড় না কেন, বাংলার যে টান, বাংলার যে ভালোবাসা, সেটা অন্য কোনো ভাষায়, অন্য কোনো জায়গায় পাওয়া যায় না। না বলছি না যে বাড়ি ফিরছি বলে বাংলার সুনাম গাইছি, আমি এটা সবসময়ের জন্যে মনে করি। চলো বেশি দূর নেই, এখান থেকে ওই 1 কিলোমিটার সামনে গেলে দেন আমরা হাইওয়ে পেয়ে যাবো, প্রপার হাইওয়ে। তো আমরা উঠে পড়েছি হাইওয়েতে, দেখে যদিও মনে হচ্ছে না কারণ এটা কনজেস্টেড জায়গায়। এখান থেকে পুরুলিয়া 118 কিলোমিটার। এখান থেকে 33 কিলোমিটার আগে গিয়ে পড়বে হচ্ছে দশম জলপ্রপাত বা দশম ফলস, যেটা ভেবেছিলাম যে যাওয়ার সময় দেখবো, কিন্তু এখন জানি না। দশম ফলস যেতে গেলে আমাদেরকে ভেতরে 9 করে 13 কিলোমিটার কি 10 কিলোমিটার মতন ভেতরে ঢুকতে হবে মেন হাইওয়ে থেকে। খুব বেশি রাস্তা নয়, কাছেই। তবে আমি চাইছি না দেরি করতে, কারণ এই যে ওয়েদারের কন্ডিশন, সেই জন্যই বেসিক্যালি। আবারও হালকা হালকা ঝিরিঝিরি বৃষ্টি শুরু হয়ে গেছে। আমি রেনকোটের লোয়ারটা তো পরে নিয়েছি, কিন্তু আপারটা পরিনি।
সেরকমভাবে যদি বৃষ্টি আসে দেন করে নেব। তো বন্ধু আজকে কতটা কি মোটো ব্লগ করতে পারবো জানি না, কারণ আকাশের যা পরিস্থিতি দেখছি এই বৃষ্টির সামনে গিয়েই খুব সম্ভবত পাবো। অলরেডি পড়ছে, ছিটে ফোটা বৃষ্টি পড়ছে, এমন নয় যে একদমই বৃষ্টি হচ্ছে না। এদিকে রাস্তাও ভিজে রয়েছে, মনে হচ্ছে খুব সম্ভবত কিছুক্ষণ আগে এখানে বৃষ্টি থেমেছে। যদি সেরকম জোরে বৃষ্টি আসে তাহলে আমাকে গোপ্রোটা খুলে ব্যাগে ঢুকিয়ে নিতে হবে। বেশি দিন হয়নি আমি একটা মাইক অ্যাডাপ্টার খুইয়েছি, আর সেই ভুল করব না। এছাড়া কলকাতার ডিস্টেন্স বাকি আছে 380 কিলোমিটার, আর আমাদের বাড়ির ডিস্টেন্স এখান থেকে বাকি আছে 390। হ্যালো, বাচ্চারা হাই হ্যালো করছে অটোর মধ্যে থেকে। এগুলোই ভালো লাগে ভাই, এগুলোই ভালো লাগে বন্ধু। এখানে মেঘের হাইট কিন্তু খুব নিচে, ডান দিকে যে পাহাড়গুলো দেখা যাচ্ছে, পাহাড়গুলো যে খুব উঁচু তা বলবো না, তবে পাহাড়ের মাথাগুলো পুরো মেঘে ঢেকে রয়েছে। দেখো, বাড়ি পৌঁছাতে এখনও 4 ঘন্টা 47 মিনিট, 3:09 বাজবে গুগল ম্যাপ দেখাচ্ছে। আর এখানে দাঁড়িয়েছিলাম আজকে সকালের ব্রেকফাস্ট করার জন্য। ওয়েদারের কন্ডিশন খুবই খারাপ, থেকে থেকে বারবার বৃষ্টি আসছে। আর এখানে দাঁড়িয়ে খেলাম হচ্ছে এই যে স্ক্রিনে দেখতে পাচ্ছ। তো খাওয়া দাওয়া হয়ে গেছে, এবার এখান থেকে বেরোবো। আর দেখা যাক, নেক্সট স্টপ খুব সম্ভবত ধুলাগড়ে গিয়ে দেবো বা কোলাঘাটে গিয়ে দেবো, ঠিক নেই। আর যদি পসিবল হয় তো সোজা বাড়ি পৌঁছে একবারে। আর এখান থেকে ঘাটশিলা খুব বেশি দূরে নয়, ঘাটশিলার আগেটাতেই আমরা রয়েছি। বাকি গুগল ম্যাপ তো বলছে 260 কিলোমিটার এখান থেকে আমাদের বাড়ির ডিস্টেন্স। বৃষ্টি যেহেতু পড়ছে তো সেই জন্য আর গোপ্রোটা লাগালাম না, বৃষ্টি হচ্ছে বলে এখানটা দাঁড়িয়ে গেলাম। তারপর গিয়ে খেতে খেতে দেখলাম রোদ উঠে গেছে, মানে ভালো রকম ভাবে রোদ উঠে গেছিলো। তা ভাবলাম যে ঠিক আছে, আর রেনকোট পরতে হবে না, গোপ্রোটা লাগিয়ে ব্লগিং করতে করতে যাবো। কিন্তু আবার এরকম বৃষ্টি শুরু হয়ে গেছে, যাতে রেনকোট পরে নি। বৃষ্টি হওয়া মানে রেনকোট পরলে ভেতরে ভেজা, না পরলে বাইরে দিয়ে এমনি বৃষ্টির জলে ভেজা। তো ঠিক আছে চলো, আর বেশি দেরি করবো না। এরভাবে দেরি করতে থাকলে আবার পৌঁছাতে দেরি হয়ে যাবে। এখন 3টের জায়গায় 4টে কি 5টা দেখাবে বাড়ি পৌঁছাতে। 10:27 বাজে দেখাচ্ছে, হচ্ছে 3:13-তে আমরা পৌঁছে যাবো। যেখানে গিয়ে পসিবল হয় সেখানে গিয়ে তোমাদের সঙ্গে কথা হচ্ছে। চলো। এতক্ষণ ধরে বৃষ্টির মধ্যে প্রায় আধ ভেজা হয়ে এসেছি। আগে তো দেখছি বেশ ভালো রকম রোদ রয়েছে, এবার জানি না সামনে গিয়ে যদি আবার বৃষ্টি পড়ে তাহলে আবার দাঁড়িয়ে রেনকোট পরতে হবে, গোপ্রো ব্যাগে ঢোকাতে হবে। এই চলে, গ্লাভস পরতে এখানটা কেটে গেছে হালকা। ঠিক আছে, ওয়েদারটা যদি পুরোটা ভালো থাকতো তাহলে এতক্ষণ ট্রেনে অনেকটা রাস্তা বেরিয়ে যেতে পারতাম। আর তাছাড়া সামনেও দেখছি যে মেঘ করে রয়েছে। জাস্ট সিচুয়েশনটা তোমাদেরকে দেখানোর জন্যই আবার ক্যামেরাটা সেট করলাম। এরপর দেখা যাক, যদি ওয়েদার ভালো পাই তাহলে ট্রেনে বেরিয়ে যেতে পারবো, আর নাহলে আবার দাঁড়াতে হবে, আবার রেনকোট পরতে হবে, আবার ক্যামেরা ব্যাগে ভরতে হবে। এই চলবে আজকে। আচ্ছা, খেতে গিয়ে কত কী খরচা হয়েছিল সেটা তোমাদেরকে বলে দিই। আমি নিয়েছিলাম 3খানা রুটি আর একটা পনির কষা হাফ প্লেট। তো সব মিলিয়ে আমার পড়লো হচ্ছে 100 টাকা, আর একটা জলের বোতল নিয়েছি 20 টাকা। তো 120 টাকায় আমার মিটে গেছে আজকে সকালের ব্রেকফাস্ট। লাঞ্চ করতে খুব সম্ভবত আর কোথাও দাঁড়াবো না, কারণ ওই 3টের দিক করে যদি বাড়ি ঢুকে যেতে পারি তাহলে শুধু শুধু আর দাঁড়িয়ে লাভ নেই। এই যেমন ধরো আমি এখন 80-90-তে চালাবো, কথা বলছি বলে হয়তো একটু স্পিডটা কমিয়েছি, কিন্তু বৃষ্টির মধ্যে যত যাই করুক না কেন সেই 65 থেকে 75-এর মধ্যেই রাখতে হয়, বেশি জোরে চালানো যায় না। আর তার উপরে আমি যে ভাইজারটা এখন ইউজ করছি, ব্ল্যাক কালারের ভাইজার, এই যে দেখো। তো এই ব্ল্যাক ভাইজারটাতে কী হয়, বৃষ্টির সময় ভিজিবিলিটি একটু ডাউন হয়ে যায়। তো এরপর থেকে মানে বলতে পারো যে ঘাটশিলার পর থেকে আমি আর ব্লগ কন্টিনিউ করিনি, কারণ সেই একই রাস্তা দিয়ে ফিরেছি। মনে করেছিলাম যে দক্ষিণেশ্বরে এসে আবার গোপ্রোটা সেট করবো, কিন্তু ডানকুনিতে যেই আসি আবার বৃষ্টি শুরু হয়ে যায়। আবার বৃষ্টি কম হয় দক্ষিণেশ্বর পার করার পর, চিনার পার্কে এসে আবার ঝমঝমে বৃষ্টি হয়, আমি পুরো ভিজে যাই। আর ভিজে ভিজে তারপর গিয়ে বাড়ি ফিরি। হয়ে গেল মাঝখানে একটা দিন। পরশু দিন আমি বাড়ি ফিরেছি। আর তোমাদের একটা জিনিস দেখাই, ফিরে আসার পর কিছু কাজ থাকে, যার মধ্যে একটা হচ্ছে যে আমার হেলমেটটা, এই হেলমেটটার পুরো কাঁচ মানে ভাইজার থেকে শুরু করে গোটা হেলমেট জুড়ে গোটা ঝাড়খণ্ডের কাদা, ওয়েস্ট বেঙ্গলের কাদা লেগে রয়েছে, এটাকে পরিষ্কার করতে হবে। আর একটা জিনিস, এর ওপর তো আমি রেন কভার লাগিয়ে রেখেছিলাম যার জন্য ব্যাগটা নোংরা হয়নি, কিন্তু ব্যাগ নোংরা না হলেও ব্যাগের যে স্ট্র্যাপটা তো পুরো কাদা লেগে রয়েছে। এই সার্ফের কৌটো হালকা করে সার্ফ গুলে এই জায়গাগুলোকে পরিষ্কার করে নেবো। আর একটা জিনিস তোমাদেরকে দেখাই, ছাদে যখন এসেছি এই দেখো আমাদের ছাদে পদ্ম ফুল ফুটেছে। এই একটা ফুটে রয়েছে, 2 দিন হয়ে গেল। আর ওই একটা কুঁড়ি, এই যে হেলমেটের ভাইজার যখন তুমি পরিষ্কার করবে তখন অবশ্যই কিন্তু কলিন দিয়ে পরিষ্কার করবে, আর এরকম একদিকে টানবে, নাহলে এই স্ক্র্যাচ পড়ে যাবে। এই দেখো কত ধুলো বেরোলো। এটাকেও আমি সেমভাবে এখানে কলিন দিয়ে পরিষ্কার করে নেব। হেলমেট পরিষ্কার করতে গিয়ে এই জিনিসটা দেখতে পেলাম, দেখো কখনো যদি ভাইজার খুলে বাইক চালাও তাহলে এই জিনিসগুলো চোখেও ঢুকে যেতে পারে।
ঘুরে ফিরে এসে সমস্ত কিছু পরিষ্কার পরিচ্ছন্ন করা তো হয়ে গেছে, জ্যাকেটের প্যান্টটা বাকি আছে, ওটা কাল পরশু করে পরিষ্কার করে নেবো। তো এবার তোমাদের সঙ্গে কিছু কথা শেয়ার করার রয়েছে, সেগুলো বলবো। তার আগে ব্যাকগ্রাউন্ড কিছু নয়েজ আসছে, সেগুলোকে জাস্ট ইগনোর করো। তো ফার্স্টেই আমি বলবো যে মাই এক্সপিরিয়েন্স অফ সোলো রাইড, জীবনে প্রথমবার আমি সোলো রাইড করলাম। হতে পারে সেটা 450 কিলোমিটারের মধ্যেই, বাট এটা সোলো রাইড ছিল। আর যেখানে আমি দুদিনের জন্য একা একা পুরোপুরি ঘুরতে গেছিলাম এবং সেখানে সমস্ত কিছু একা এনজয় করেছি, মানে একা থাকা, একা খাওয়া, একা ঘোরা, একা যাওয়া আসা সবটা। তো এখানে আমার কেমন অভিজ্ঞতা হলো, এক কথায় বলছি দুর্দান্ত। হ্যাঁ, হতে পারে যে 2 দিন বা 3 দিন বলতে পারো, এই 2 থেকে 3 দিনের জন্য বাড়ির বাইরে থাকা সেরকম হ্যাবক কিছু ব্যাপার নয়, বা খুব বেশি ডিস্টেন্সও নয়, কিন্তু প্রথমবার জীবনে এটা এক্সপিরিয়েন্স করলাম আর এক কথায় বেশ ভালো লেগেছে। সোলো রাইড ততক্ষণ পর্যন্ত ভালো লাগবে যতক্ষণ না তোমার বাইকের টায়ার পাংচার হচ্ছে বা কোনো রকম কোনো প্রবলেমেটিক সিচুয়েশন তুমি ফেস করছো, আনলেস আনটিল তোমার চলে যাবে। আমাকে অনেকেই ভিডিওতে কমেন্টে জিজ্ঞাসা করছে, দাদা ঝাড়খণ্ড কেন? দেখো, সত্যি বলতে আমি 2 দিনের বেশি ছুটি করতে পারছিলাম না, এখন যা সিচুয়েশন ছিল। আরও বিভিন্ন রকম কারণ লাইফের মধ্যে, এটা ওটা হ্যানা তেনা অনেক কিছু রয়েছে যেগুলো নিয়ে এখন আমি চলছি, সেগুলো সবটা ভিডিওতে বলা পসিবল নয়। তো সেই জন্যই ভাবলাম যে 2 দিনের জন্য যাওয়া দেন ফিরে আসা, এই সব কিছুর মধ্যে থেকে ঝাড়খণ্ডটা ঠিকঠাক আছে, বেশি রাস্তাও নয়, আর এই 2 দিনের মধ্যে হয়ে গেল। এটাই হচ্ছে আমার মেন কারণ ঝাড়খণ্ড যাওয়া। তোমাদের মধ্যে অনেকেই মনে করো যে ঝাড়খণ্ড জায়গাটা সেফ নয়, কারণ আমি নাই বললাম যে তোমরা চাইলে যেতে পারো। মনসুন রাইড বলো বা উইন্টার বলো, এই ঝাড়খণ্ড হচ্ছে এমন একটা জায়গা যেখানে সেরকমভাবে খুব বেশি ক্রাউডেড নয়, আর তার সঙ্গে সঙ্গে খুব বেশি দূরে নয় জায়গাগুলো, যে এখান থেকে একটা জায়গা থেকে আরেকটা জায়গা করে যদি স্পটগুলো ভিজিট করতে চাও তোমাদেরকে অনেকটা রাস্তা কভার করতে হবে, এমন কোনো ব্যাপার নেই। কাছাকাছি সমস্ত জায়গাগুলো রয়েছে। যেহেতু আমি 2 দিনের জন্য গেছিলাম, তো সেই জন্য বেশিরভাগ জায়গা আমি বাদ দিয়েছি। ওই পত্রাতু আর হুড্রু ফলস, এই 2 জায়গায় ঘুরেছি। ইচ্ছা রয়েছে যে সমস্ত জায়গাগুলো বাকি রয়ে গেছে, ভালো ভালো জায়গা, মেন জায়গা, সেগুলো আবারও কোনো এক সময় যাবো, শীতকালে অবশ্যই, এবং সেই সমস্ত জায়গাগুলো কভার করবো। আপাতত এইটুকুনি ইচ্ছা রয়েছে, এবার দেখা যাক কি হয়। এরপর আসছে হচ্ছে এক্সপেন্ডিচার, অর্থাৎ আমার খরচা। খুব বেশি ডিটেলসে যাবো না, আমার 2,500 টাকার মতন তেল লেগেছে, আর বাকি সমস্ত কিছু থাকা খাওয়া মিলিয়ে ওই টোটাল 5,000 টাকার মধ্যে আমার হয়ে গেছে। এবার কিসে কত লেগেছে না লেগেছে অত কিছু আমি আর বিস্তারিত বললাম না, কারণ অনেকের এটা শখ বলে মনে হবে, কারোর মনে হবে যে ফুটানি মারছে, তো ওই কথা আর গেলাম না। বাকি বিস্তারিত জানতে তোমরা কমেন্ট বক্সে কমেন্ট করতে পারো, নেক্সট ভিডিওতে আমি প্রত্যেকের কমেন্ট রিপ্লাই দেবো। তোমরা অনেকেই আমাকে কমেন্টে জিজ্ঞাসা করছে, দাদা কোন হোটেলে ছিলে, হোটেলের ডিটেলস দাও। তো আমি যে হোটেলটায় ছিলাম তার নাম হচ্ছে মাউন্টেন ভিউ রিসর্ট। এখানে আমি নিচে দেখো স্ক্রিনে ফোন নাম্বার দিয়ে দিলাম, তোমরা চাইলে ডাইরেক্ট কল করে বুকিং করতে পারো। এছাড়া আমি যেটা বুকিং করেছিলাম সেটা হচ্ছে ওয়ো দিয়ে। তো ওয়ো দিয়ে বুকিং করলে ওখানে অনেক অফার ছিল, সেই সমস্ত অফারগুলো লাগিয়ে আমার অনেকটাই কমেতে পড়েছে। 2 দিনের থাকা প্লাস 2টো মিল প্লাস জলের বোতল সব কিছু মিলিয়ে আমি তোমাদেরকে এর আগের ভিডিওতে বলেছিলাম যে আমার 2,472 টাকা মতন লেগেছিল। ওই ধরে নাও 2,500 টাকার মধ্যে আমার থাকা খাওয়া হোটেলে হয়ে গেছে। তো এই সমস্ত কিছু আমি এর আগের ভিডিওগুলোতে শেয়ার করেছি, যদি না দেখে থাকো তাহলে অবশ্যই দেখে নিও। আমি তোমাদেরকে একটা ছোট্ট জিনিস সাজেস্ট করতে পারি, যেহেতু ওটা একদম প্রপার রাঁচিতে, মানে কেটিএম শোরুমটা ঠিক উল্টো দিকে গলির মধ্যে দিয়ে যেতে হয় এই হোটেলটাতে। আইদার ওয়েও হতে পারে, ওয়াইড গো হতে পারে, বা মেক মাই ট্রিপ হতে পারে, যে কোনো রকম অ্যাপসের মাধ্যমে তোমরা চাইলে বুকিং করতে পারো। সেখান থেকে কুপন কোড লাগিয়ে তোমাদের অনেকটাই কিন্তু খরচা কমাতে হবে। আর কোনো রকম কোনো প্রি বুকিং মানি দিতে হয়নি, আমি সোজাসুজি গিয়ে তারপর হোটেলে পেমেন্ট করেছিলাম। এই গোটা ভিডিওটা, এই গোটা ট্রিপটা, এই গোটা জার্নিটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও। ভিডিওটা ভালো লেগে থাকলে মনে করে লাইক করে দিও, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেওয়ার পাশে বেল আইকনটা অবশ্যই বাজিয়ে দাও, যাতে আমাদের পরের ভিডিও আসলে নোটিফিকেশন পেয়ে যাও। দেখা হচ্ছে খুব শীঘ্রই তোমাদের সঙ্গে নেক্সট ব্লগেতে। টিল দেন স্টে সেফ, টেক কেয়ার, চলো বাই।